1 থেকে 69 স্যার, আপনি কি আমাকে কল করছিলেন? হ্যাঁ, তুমি আসছো, জয়েন হয়েছো তুমি? জি স্যার, মাত্র জয়েন করলাম। আচ্ছা, ঠিক আছে। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আজকের টপিকস হচ্ছে ফাংশনস, অ্যারে এন্ড পয়েন্টার্স। এর মধ্যে ফাংশন পার্টটা আমরা আজকে ক্লাসে দেখাবো। আমরা অলরেডি একটা ফাংশনের সাথে পরিচিত, যেটা আমি হোয়াইট বোর্ডে লিখে রাখছিলাম, ইন্টিজার মেইন ফাংশন। এই ফাংশনটার সাথে আমরা সবাই পরিচিত, তাই তো? ইন্টিজার মেইন ফাংশন পরিচিত কিনা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা মানে প্রোগ্রামিং এর বিল্ট ইন ফাংশন, যেটা প্রত্যেকটা প্রোগ্রাম বা কোডে এই এই মেইন ফাংশনটা মাস্ট থাকতেই হবে। এটা ছাড়াও আরো অনেক সাব ফাংশন বা সাব প্রোগ্রাম থাকবে, যেগুলোকে বেসিক্যালি আমরা আজকে ফাংশন হিসেবে দেখব। টু মেক, আমরা যদি ডেফিনিশনটা দেখি, to make large programs manageable, programmers modularize them into sub-programs. তাহলে এখানে কি করা হচ্ছে যে প্রোগ্রামাররা কি করতেছে, লার্জ একটা প্রোগ্রামকে বা প্রবলেমকে মডিউলারাইজ করতেছে। দ্যাট মিন্স আলাদা মডিউলে ভাগ করতেছে, বিভিন্ন ধরনের মডিউলে ভাগ করতেছে, যে মডিউলগুলোকে বলা হচ্ছে সাব প্রোগ্রামস। এবং এই সাব প্রোগ্রামকে আমরা ফাংশন বলে থাকি। আমি আবার বলি, একটা লার্জ প্রোগ্রাম বা লার্জ কোডকে যদি আমরা মডিউলারাইজ করি, দ্যাট মিন্স বিভিন্ন মডিউলে যদি ভাগ করি, প্রত্যেকটা মডিউলকে আমরা সাব প্রোগ্রাম বলবো, এবং এই সাব প্রোগ্রামগুলোকে বেসিক্যালি বলা হয় ফাংশনস। দে ক্যান বি কম্পাইলড এন্ড টেস্টেড সেপারেটলি, ইন্ডিভিজুয়ালি এন্ড রিইউজড ইন ডিফারেন্ট প্রোগ্রামস। ফাংশন ইউজ করার একটা সুবিধা হচ্ছে কি, আমরা সেম ফাংশনকে বিভিন্ন প্রোগ্রামে ইউজ করতে পারি, বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে। This modularization is characteristic of successful object-oriented software. That means আমরা যেহেতু C++ পড়তেছি, তাহলে এই C++ কে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? OOP, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটারই একটা ফিচারস হচ্ছে মডিউলারাইজেশন, যেটা আমরা ফাংশনের মাধ্যমে করতে পারি। দ্যাট মিন্স একটা লার্জ প্রোগ্রামকে আমরা সাব প্রোগ্রাম বা ফাংশনে ডিভাইড করে আমরা প্রোগ্রামগুলোকে সলভ করতে পারি। Functions make the programs more modular and easy to read and manage. That means easily manageable. All C++ programs must contain the function main, যেটা আমি প্রথমেই বললাম। The execution of the program starts from the function main. আমরা যখন বেসিক একটা প্রোগ্রামের স্ট্রাকচার পড়াচ্ছিলাম, তখন আমরা মেইন ফাংশনের ক্ষেত্রে বলেছিলাম যে মেইন ফাংশনের আন্ডারে যে কোনো প্রোগ্রাম এক্সিকিউট হয় বা রান হয়। এখানে আমরা কিছু ডিফাইন্ড ফাংশন দেখতেছি, যেগুলা কোনো না কোনো হেডার ফাইলে এই ফাংশনগুলোর ডেফিনেশন দেওয়া আছে। যেমন ধরো সি ম্যাথ, এই হেডারটাতে, এই হেডার ফাইলে যে সমস্ত ফাংশনগুলোর ডেফিনেশন দেওয়া আছে তার একটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেকগুলা ফাংশন, আমরা যদি সি ম্যাথ এই হেডারের ক্ষেত্রে চিন্তা করে থাকি, অনেকগুলা ফাংশন, a cos, a sin, a tan, sale, ceiling, cos, exponential, absolute value, floor, that means rounds down, log, e base log, 10 base log, পাওয়ার, সাইন, স্কয়ার রুট 10, এই সবগুলা ফাংশনের, এগুলো সব হচ্ছে বিল্ট ইন ফাংশন। এগুলো কিন্তু ইউজার ডিফাইন ফাংশন না, এই সবগুলা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এবং যে ফাংশনগুলোর ডেফিনেশন দেওয়া আছে কোথায়, এই সি ম্যাথ এই হেডার ফাইলে, এবং এই ফাইলটার ডেফিনেশন কোথায় দেওয়া আছে, স্ট্যান্ডার্ড C++ লাইব্রেরিতে। এরপর আমরা আসি যে এরকম কয়েকটা যদি হেডার ফাইল আমরা দেখি, এখানে তো জাস্ট আমরা একটা হেডার ফাইল দেখলাম যেটার নাম হচ্ছে সি ম্যাথ। ওই সি ম্যাথে এই ফাংশনগুলোর ডেফিনেশন দেওয়া আছে। ঠিক একই রকম C++ স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে অনেকগুলো হেডার ফাইল দেওয়া আছে, প্রত্যেকটা হেডার ফাইলে ডিফারেন্ট ফাংশন ডেফিনেশন দেওয়া আছে।
এগুলার তোমরা ডিটেইলস সম সিরিজের যে বইয়ের রেফারেন্সটা দেওয়া হয়েছিল তোমাদেরকে, ওই বইয়ের অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে যে কোন কোন হেডার ফাইলে কোন কোন ধরনের ফাংশন ডেফিনেশন দেওয়া আছে, কোন ফাংশনের কি কাজ সেটার ডিটেইলস দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এগুলো হচ্ছে কয়েকটা বিল্ট ইন ফাংশন, স্কোয়ার রুট ফাংশন, র্যান্ড ফাংশন, টাইম ফাংশন, ইন্টিজার ম্যাক্স কনস্ট্যান্ট ফাংশন এটসেট্রা। সাম ইউজার ডিফাইন্ড ফাংশন যদি আমরা দেখি, এগুলো কিন্তু সবগুলো ইউজার ডিফাইন্ড। এগুলা আমরা নিজেদের মতো করে ফাংশনকে ডিফাইন করতে পারি, নিজেদের মতো করে ফাংশনকে ক্রিয়েট করতে পারি, সে কারণে এগুলোকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। কয়েকটা এক্সাম্পল যদি বলি, কিউব ফাংশন, যেটা কোন একটা ভেরিয়েবলকে কিউব করতে পারবে, ঘন বের করতে পারবে। ম্যাক্সিমাম ফাংশন, একটা নাম্বার অফ সিরিজ থেকে বা নাম্বার অফ ভ্যালু থেকে সে ম্যাক্সিমাম ভ্যালুটা বা মিনিমাম ভ্যালুটা বের করতে পারবে। ম্যাক্সিমাম ফাংশন এন্ড মিনিমাম ফাংশন। দা ফ্যাক্টোরিয়াল ফাংশন, কোন একটা নাম্বারের সে ফ্যাক্টোরিয়াল বের করতে পারবে। ফাউন্ডেশন ফাংশন, a function that test primality, that means prime number টেস্ট করতে পারবে কোন একটা নাম্বার প্রাইম নাম্বার কিনা। লিপ ইয়ার ফাংশন, সোয়েপ ফাংশন, সোয়েপিং ফাংশনটা আমরা অলরেডি দেখেছি। এই হচ্ছে মোটামুটি কয়েকটি ইউজার ডিফাইন্ড ফাংশন। এগুলো ছাড়াও প্রোগ্রামার চাইলে নিজের প্রবলেমের উপর ডিপেন্ড করে অনেকভাবে ফাংশন ডিফাইন করতে পারে, যেগুলোকে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন হিসেবে জেনে থাকব। ইম্পর্টেন্স অফ ফাংশন, ফাংশনের ইম্পর্টেন্সটা কি, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা স্পেশাল ফিচার, তাহলে তার ইম্পর্টেন্সটা আমাদের জানা দরকার। এ প্রোগ্রাম মে নিড টু রিপিট দ্য সেম পিচ অফ কোড এট ভেরিয়াস প্লেসেস। তাহলে এখানে বলা হচ্ছে কি, a program may need to repeat the same pitch of code। তাহলে সেম পিচ অফ কোডটাই বেসিক্যালি আসলে সাব প্রোগ্রামস বা ফাংশন। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা চাইলে সেম ফাংশনকে একই প্রোগ্রামে বিভিন্ন জায়গাতে একাধিকবার ইউজ করতে পারি যদি আমি ফাংশন হিসেবে ডিফাইন করি ওই স্পেসিফিক পিচ অফ কোডকে। ইট মে বি রিকোয়ার্ড টু পারফর্ম সার্টেন টাস্ক রিপিটেডলি। আমরা চাইলে একই ফাংশনকে একাধিকবার একাধিক জায়গায় ইউজ করতে পারি, এবং সেই ক্ষেত্রে প্রত্যেক এই যে সেম পিচ অফ কোড, এটা কিন্তু প্রোগ্রামে যতবারই আমরা ইউজ করব ততবার যে ডিফাইন করতে হবে তা কিন্তু না। ফাংশনের ক্ষেত্রে সুবিধা হচ্ছে একটা ফাংশন একবার ডিফাইন করলে এটাকে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে একাধিকবার ইউজ করতে পারবো। দ্যাট মিন্স আমার প্রোগ্রামের লেন্থটা কমে যাবে, কম্পিউটেশনাল টাইমটাও কমে যাবে। The program may become very large if functions are not used. The real reason for using function is to divide program into different parts or subprograms, and then easier to code, easier to modify, easier to maintain, reusability, less programming time, easier to understand, also easily manageable. C++ allows the use of both internal and external function. Internal function means user defined function, or external function means built function. External functions are usually grouped into specialized libraries. That means header file এর মধ্যে external function গুলোর definition গুলো দেওয়া থাকে। Function is divided into three sections or three components: function declarations, function call, and function definition. প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা ডিটেইলস দেখব যে একটা ফাংশনকে ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি কম্পোনেন্ট দরকার। এই তিনটা কম্পোনেন্ট বেসিক্যালি দরকার: ফাংশন ডিক্লারেশন, ফাংশন কল এবং ফাংশন ডেফিনিশন। এখানে ফাংশন ডিক্লারেশন যেটা, এটা জেনারেলি মেইন ফাংশনের আগে ডিক্লেয়ার করতে হয়। এই ফাংশন ডিক্লারেশনের মাধ্যমে কম্পাইলার বুঝতে পারে যে এখানে একটা ফাংশন ইউজ করা হচ্ছে এই নামের একটা ফাংশন। তাহলে এই ফাংশন ডিক্লারেশনটা করার মানে হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে কম্পাইলারকে ইনফর্ম করা যে এখানে এই নামের একটা ফাংশন ইউজ করা হবে। আর ফাংশন কলটা জেনারেলি দিতে হয়, অ্যাসাইন করতে হয় মেইন ফাংশনের ভিতরে। ফাংশন কলটাকে জেনারেলি অ্যাসাইন করতে হয় মেইন ফাংশনের ভিতরে। মেইন ফাংশন মিন্স ইন্টিজার মেইন ফাংশন, যেটা আমরা লিখলাম হোয়াইট বোর্ডে। ফাংশন ডেফিনিশন মিন্স যে ফাংশনটা কিভাবে কাজ করবে সেই ইনস্ট্রাকশন বা স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে ফাংশন ডেফিনিশনের মধ্যে। এবং এই ফাংশন ডেফিনিশন পার্টটা নরমালি মেইন ফাংশনের আগেও থাকতে পারে, মেইন ফাংশনের পরেও থাকতে পারে, অথবা সেপারেট কোনো ফাইলে বা ফোল্ডারে থাকতে পারে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই যে ফাংশন ডেফিনিশনের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে হেডার পার্ট,
আর একটা হচ্ছে বডি। একটা হেডিং থাকবে এবং বডি থাকবে। বডি মিন্স যে ফাংশনের মধ্যে কি কি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে বা স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটা বেসিক্যালি এই বডির মধ্যে অ্যাসাইন করা হয়। তাহলে আমরা ফর্ম অফ ফাংশনটা যদি দেখি, ফাংশন ডিক্লারেশনে কি কি থাকবে, ফাংশন ডিক্লারেশনে কি কি থাকবে আমরা যদি তার সিনট্যাক্সটা দেখি, এটাকে বেসিক্যালি ফাংশন হেডারও বলা হয়। এই ফাংশন হেডারটা কম্পাইলারকে ইনফর্ম করার জন্য ইউজ করা হয়। এটার স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমে একটা রিটার্ন টাইপ থাকবে, এরপর ফাংশন নেম থাকবে, দ্যাট মিন্স ফাংশনের নামটা কি সেটা দেওয়া থাকবে। ফাংশন নেমের পরে প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার লিস্টটা থাকবে, একটা প্যারামিটার লিস্ট থাকবে। প্যারামিটার লিস্ট মিন্স এই জায়গাতে আমরা ওই ফাংশনের আন্ডারে কি কি ভেরিয়েবল ইউজ করব সেই ভেরিয়েবলের একটা লিস্ট থাকবে, যেটাকে আমরা প্যারামিটার লিস্ট বলতেছি। এবং ফাংশন ডিক্লারেশনটা কমপ্লিট হবে একটা সেমিকোলন দিয়ে। আমি আবার যদি বলি, রিটার্ন টাইপ থাকবে প্রথমে। রিটার্ন টাইপে বেসিক্যালি যে কোনো একটা ডেটা টাইপ থাকে। রিটার্ন টাইপে যে কোনো একটা, আমরা 14 টাইপস ডেটা টাইপ করেছিলাম। তো রিটার্ন টাইপের মধ্যে যে কোনো একটা ডেটা টাইপ থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ডেটা টাইপ থাকবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে। এটা আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আপাতত এতটুকু মনে রাখি যে রিটার্ন টাইপে যে কোনো একটা ডেটা টাইপ থাকবে, আর ফাংশন নেমে যে কোনো একটা ফাংশন নেম হইতে পারে, যদি ইউজার ডিফাইন হয় তাহলে যে কোনো নাম হইতে পারে, অথবা যদি বিল্ট ইন ফাংশন হয় তাহলে বিল্ট ইন ফাংশনের নামটা থাকবে। এবং এরপরে প্যারেনথেসিসের মধ্যে প্যারামিটার লিস্ট থাকবে। তবে প্যারামিটার লিস্টটা অপশনাল, প্যারামিটার লিস্টটা থাকতেও পারে নাও থাকতে পারে। দ্যাট মিন্স প্যারামিটার লিস্টের মধ্যে ভেরিয়েবল থাকতেও পারে নাও থাকতে পারে। এবং এই প্যারামিটার লিস্টের পরে এই টোটাল ফাংশন ডিক্লারেশনটা শেষ হবে একটা সেমিকোলন দিয়ে। এটা একটু আমরা মনে রাখবো। আর ফাংশন কলের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলেছিলাম, ফাংশন কলটা মেইন ফাংশনের ভিতর থেকে করা হয়। তাহলে দেখো এই যে ইন্টিজার মেইন ফাংশন, এর ভিতরে কিন্তু ফাংশন কলটা দেওয়া। ফাংশন কলের স্ট্রাকচারটা কি রকম, প্রথমে ফাংশন নেম থাকবে। এখানে কিন্তু ফাংশন নেমের আগে রিটার্ন টাইপ দেওয়ার দরকার নেই। ফাংশন কলে শুধুমাত্র ফাংশন নেমটা থাকবে এবং এরপরে প্যারামিটার লিস্টটা থাকবে। এবং এই ফাংশন কলটা শেষ হবে সেমিকোলন দিয়ে। এই ক্ষেত্রেও ঠিক সেম, ফাংশন কল এবং ফাংশন ডিক্লারেশন দুইটাই কিন্তু শেষ হবে সেমিকোলন দিয়ে। এটা একটু আমরা মনে রাখবো। আর ফাংশন কলের ক্ষেত্রে ফাংশন নেমের আগে রিটার্ন টাইপ দিতে হয় না, কিন্তু ফাংশন ডিক্লারেশনে ফাংশন নেমের আগে রিটার্ন টাইপ দিতে হয়। এরপর হচ্ছে ফাংশন ডেফিনেশন, লাস্ট পার্ট ফাংশন ডেফিনেশন, যেটাকে আমরা ফাংশন বডিও বলে থাকি। ফাংশন বডি মিন্স একটা স্টেটমেন্ট ব্লক থাকবে, যে স্টেটমেন্ট ব্লকের মধ্যে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ফাংশনটা কিভাবে কাজ করবে, সেই ইনস্ট্রাকশন বা স্টেটমেন্টগুলো এই ফাংশন বডিতে দেওয়া থাকবে। এবার আসি আমরা ডিটেইলসে যাই। ফাংশন ডিক্লারেশন, এ ফাংশন ডিক্লারেশন ইজ সিম্পলি the function's head followed by a semicolon, যেটা আমরা ডেফিনেশনে দেখেছিলাম। it is also known as function prototype, আমরা ফাংশন ডিক্লারেশনকে ফাংশন প্রোটোটাইপও বলে থাকি। it provides information to compiler about the structure of function to be used in program, এটাও আমরা প্রথমে বলেছিলাম যে ফাংশন ডিক্লারেশনটা করতে হয় বেসিক্যালি কম্পাইলারের জন্য, কম্পাইলার যাতে ইনফর্ম হয় যে এই নামের একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করা হচ্ছে বা ইউজ করা হবে। তাহলে এটাতে কি কি থাকবে, এই ফাংশন ডিক্লারেশনে কনসিস্ট অফ ফাংশন রিটার্ন টাইপ, যেটা আমরা সিনট্যাক্সে দেখেছিলাম, এরপর ফাংশন নেম, এরপর প্যারামিটার লিস্টের মধ্যে কি কি থাকবে, নাম্বারস এন্ড টাইপস প্যারামিটারস। দ্যাট মিন্স আমরা কি কি ভেরিয়েবল ইউজ করতেছি এবং কয়টা ভেরিয়েবল ইউজ করতেছি, এই ইনফরমেশনগুলো ওখানে থাকবে। কয়টা ভেরিয়েবল, কি কি ভেরিয়েবল, এবং প্রত্যেকটা ভেরিয়েবলের ডেটা টাইপস কি সেটাও কিন্তু মেনশন থাকবে কোথায়, ফাংশন ডিক্লারেশনের ক্ষেত্রে। তাহলে জেনারেল ফর্মটা যদি আমরা আবার একটু দেখি, রিটার্ন টাইপ, ফাংশন নেম, এরপর প্যারামিটার লিস্ট, এরপর হচ্ছে সেমিকোলন। The return type specifies the type of the data, যেটা আমি প্রথমে বলেছিলাম যে রিটার্ন টাইপের মধ্যে থাকবে কি, টাইপ অফ ডেটা, দ্যাট মিন্স ডেটা টাইপ the function returns. The return type specifies the type of the data that the function returns. তাহলে আমরা एग्जांपल দিয়ে এই রিটার্ন টাইপটা ক্লিয়ার করব, এখন আমি আপাতত বলতেছি না।
প্যারামিটার লিস্টে কি থাকবে, the variables that are listed in the functions parameter list are called parameters or actual parameters। এখানে একটা জিনিস খেয়াল করি যে ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ডেফিনেশন, আমি আবার বলি ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ডেফিনেশন, এই দুইটা কম্পোনেন্টে যে প্যারামিটার লিস্টটা ইউজ করা হবে সেই প্যারামিটারগুলোকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। আর ফাংশন কলের মধ্যেও কিছু প্যারামিটার ইউজ করা হয়, ফাংশন কলের মধ্যে যে প্যারামিটারগুলো ইউজ করা হয় সেই প্যারামিটারগুলোকে আমরা ফর্মাল প্যারামিটার বলবো, যেটা আমরা একটু পরেই দেখব। The parameter list could be empty, that means প্যারামিটার লিস্টে ভেরিয়েবল থাকতেও পারে নাও থাকতে পারে, অপশনাল, সেটা আমরা বলেছিলাম। The parameter list should contain both data type and name of the variable। তাহলে প্যারামিটার লিস্টে জেনারেলি কি কি থাকে, যে কিছু ভেরিয়েবল থাকবে, দ্যাট মিন্স ভেরিয়েবল নেম থাকবে এবং প্রত্যেকটা ভেরিয়েবলের করেসপন্ডিং ডেটা টাইপটা মেনশন করা থাকবে প্যারামিটার লিস্টে। যেমন ধরো আমরা যদি একটা एग्जांपल দেখি যে এটা হচ্ছে ফাংশন নেম, এই ফাংশনের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং প্যারামিটার লিস্টে দুইটা ভেরিয়েবল দেওয়া আছে n এবং j। n ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং j ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। এভাবে প্যারামিটার লিস্টে ডিফাইন করা থাকবে এবং লাস্টে সেমিকোলন দিয়ে ডিক্লারেশনটা কমপ্লিট হবে। এবার আসি ফাংশন ডেফিনিশনে। এ সেট অফ স্টেটমেন্টস, আমরা ফাংশন বডিতে কি দেখেছিলাম, অনেকগুলো স্টেটমেন্ট দেখেছিলাম। এ সেট অফ স্টেটমেন্টস দ্যাট এক্সপ্লেইনস হোয়াট এ ফাংশন ডাজ ইজ কল্ড ফাংশন ডেফিনিশন। এ ফাংশন ডেফিনিশন ইজ দ্য কমপ্লিট ফাংশন। দ্যাট মিন্স এই ফাংশন ডেফিনিশনের মধ্যে আমরা দেখিয়েছিলাম একটু আগে দুইটা কম্পোনেন্ট থাকবে, হেডার এবং বডি। হেডার মিন্স ফাংশন ডেফিনিশনের টাইটেলটা, আর বডি মিন্স ফাংশন বডি, যেখানে স্টেটমেন্টগুলো থাকবে, দ্যাট মিন্স স্টেটমেন্ট ব্লক। A function definition can be written at before main function, after main function, in a separate file। আমরা পার্টিকুলার যদি একটা एग्जांपल দেখি, এটা কি বোঝা যাচ্ছে? एग्जांपलটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা তিনটা কমেন্টস দেখতে পাচ্ছি। ফার্স্ট কমেন্টস হচ্ছে ফাংশন ডিক্লারেশন, এর পরের কমেন্টটা ফাংশন ডেফিনিশন এবং লাস্ট আরেকটা কমেন্ট দেখতে পাচ্ছি কলিং এ ফাংশন, দ্যাট মিন্স ফাংশন কল। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু ফাংশন ডিক্লারেশন কি কি পড়েছিলাম আমরা, যে প্রথমে রিটার্ন টাইপ থাকবে, এরপর ফাংশন নেম থাকবে, এরপর ভেরিয়েবল লিস্ট থাকবে, দ্যাট মিন্স প্যারামিটার লিস্ট। তাহলে প্যারামিটার লিস্টে ভেরিয়েবলের সাথে ডেটা টাইপও মেনশন করে দিতে হবে যাতে করে ভেরিয়েবল ডিক্লারেশনটা হয়ে যায় এবং লাস্টে সেমিকোলন দেওয়া আছে, দ্যাট মিন্স আমরা বুঝতেছি এটা হচ্ছে আমার ফাংশন ডিক্লারেশন। আর ফাংশন ডেফিনিশনে দুইটা পার্ট থাকবে বলেছিলাম, একটা হেডার আর একটা হচ্ছে বডি। আর হেডারটা হচ্ছে কিছুই না, হেডারটা হচ্ছে কি ডিক্লারেশনে যেভাবে ডিক্লেয়ার করা হয়েছিল ঠিক সেম জিনিসটা, কিন্তু এখানে সেমিকোলনটা থাকবে না। ফাংশন ডেফিনিশনের হেডার যে পোরশন, হেডার যে পার্ট, এটা হচ্ছে হুবহু ফাংশন ডিক্লারেশনে যা লেখা ছিল সেটাই, শুধুমাত্র সেমিকোলনটা থাকবে না। আর ফাংশন বডিতে স্টেটমেন্টগুলো থাকবে, অর্থাৎ ওই ফাংশনের কাজগুলো কি সেই ইনস্ট্রাকশনগুলো ফাংশন বডিতে থাকবে। তাহলে এখানে কি কি কাজ হচ্ছে দেখো, এই ফাংশন বডিতে এখানে আমরা কাজের সুবিধার জন্য একটা ভেরিয়েবল নিলাম যার নাম হচ্ছে রেজাল্ট, এটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাইলে রেজাল্টটা পাচ্ছি কিভাবে, x প্লাস y করে, যেহেতু আমরা সামেশন বের করতেছি x প্লাস y, এই দুইটা ভেরিয়েবলের ভ্যালুকে আমরা অ্যাড করে রেজাল্টে অ্যাসাইন করব। তাহলে x এবং y এর ভ্যালু যদি আমরা ইনপুট দিই, এই দুইটা ভ্যালু অ্যাড করে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা সে রেজাল্টে অ্যাসাইন করবে। এন্ড দেন আমরা একটা রিটার্ন পাচ্ছি এখানে, রিটার্ন রেজাল্ট। রিটার্ন দিয়ে আমরা রেজাল্টটাকে রিটার্ন করাচ্ছি কোথায়, মেইন ফাংশনে। আমি আবার বলি, আমরা ফাংশন বডি থেকে রেজাল্টের ভ্যালুটাকে রিটার্ন করাচ্ছি কোথায়, মেইন ফাংশনে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি যে আমি রিটার্ন টাইপটা কিন্তু এখনো ক্লিয়ার করি না, যে রিটার্ন টাইপটা যে ডেটা টাইপ হবে সেই ডেটা টাইপটা কিসের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে দেখো, ফাংশন বডিতে যদি আমরা একটু খেয়াল করি, ফাংশন বডিতে রিটার্ন হচ্ছে কোন ভ্যালুটা, রেজাল্টের ভ্যালুটা। রিটার্ন হচ্ছে কোন ভ্যালুটা, রেজাল্টের ভ্যালুটা। তাহলে এই রেজাল্ট ভেরিয়েবলের ডেটা টাইপটা কি ছিল, ইন্টিজার। রেজাল্ট ভেরিয়েবলের
ডেটা টাইপটা ছিল ইন্টিজার, তাহলে যেই ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটার করেসপন্ডিং ডেটা টাইপ যেটা হবে ঠিক সেই ডেটা টাইপটাই ওই সাম ফাংশনের রিটার্ন টাইপে হবে। আমি আবার বলি যে যে ভেরিয়েবলের ভ্যালুকে আমরা রিটার্ন করাচ্ছি ফাংশন বডি থেকে, যে ভেরিয়েবলের ভ্যালুকে আমরা রিটার্ন করাচ্ছি ওই ভেরিয়েবলটার ডেটা টাইপ যা ছিল সেই ডেটা টাইপটা বসবে কোথায়? রিটার্ন টাইপের জায়গাতে। দ্যাট মিন্স সাম ফাংশনের রিটার্ন টাইপে ইন্টিজার বসবে। এখন এই যে রেজাল্টটা রিটার্ন করাচ্ছে এই রেজাল্টটার ডেটা টাইপ যদি ফ্লোট থাকতো তাইলে কিন্তু সামের আগে ফ্লোট লিখা লাগতো, বা রেজাল্টের আগে যদি ডাবল থাকতো ডেটা টাইপ তাহলে সেক্ষেত্রে আমরা সামের আগে ডাবল ইউজ করতাম। আমি কি রিটার্ন টাইপটা বুঝাইতে পারছি? অর্থাৎ ডিক্লারেশন আর ডেফিনেশন বোধ दोनों জায়গায় সেম ডেটা টাইপ হবে, সেম রিটার্ন টাইপ হবে, রিটার্ন টাইপটা সেম হবে, দ্যাট মিন্স ডেটা টাইপটা সেম হবে এক্স্যাক্টলি। এবং সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি ফাংশন বডি থেকে কোন ভেরিয়েবলের ভ্যালুটা রিটার্ন করতেছে, কোন ভেরিয়েবলের ভ্যালুটা রিটার্ন করতেছে। তাহলে রেজাল্ট ভেরিয়েবলের ভ্যালুটা রিটার্ন করতেছে, তাহলে রেজাল্টের ডেটা টাইপ যদি ইন্টিজার হয় তাহলে সাম ফাংশনের ডেটা টাইপও কি হবে? ইন্টিজার হবে। দ্যাট মিন্স রিটার্ন টাইপটা ইন্টিজার হবে। বুঝা গেছে? বুঝছো কি না? জি স্যার। ওকে, তাহলে এবার আসছি আমরা মেইন ফাংশনে। তাহলে ফাংশন ডেফিনেশন অনুযায়ী আমরা দেখেছিলাম কি যে ফাংশন ডেফিনেশনটা মেইন ফাংশনের আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। এখানে কিন্তু মেইন ফাংশনের আগেই ফাংশন ডেফিনেশনটা দেওয়া হয়েছে। এবার আমরা যদি মেইন ফাংশনে যাই তাহলে এখানে একটু খেয়াল করি, আমরা প্যারামিটার লিস্টে যে প্যারামিটারগুলোকে ইউজ করব যা বা ভেরিয়েবলকে ইউজ করতেছি এই প্যারামিটার লিস্টটাকে আমরা দুই ভাবে নামকরণ করেছিলাম, মনে আছে কিনা? একটা হচ্ছে ফর্মাল প্যারামিটার আর একটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। একটু আগেই আমরা ডিফাইন করেছি ফর্মাল প্যারামিটার এবং অ্যাকচুয়াল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার কোনগুলাকে বলবো? যে প্যারামিটারগুলো ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ডেফিনেশন ইউজ করা হচ্ছে। আর যে প্যারামিটারগুলো ফাংশন কলে ইউজ করা হয় প্যারামিটার লিস্টে সেই প্যারামিটারগুলোকে আমরা ফর্মাল প্যারামিটার বলবো। তাহলে এক্ষেত্রে দেখো আমরা প্রথমে ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ডেফিনেশনে এক্স ওয়াই কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি ভেরিয়েবল হিসেবে। ফাংশন এখানে মেইন ফাংশনের ক্ষেত্রে ফাংশন কলের পার্টটা হচ্ছে এটা ফাংশন কল অ্যাকর্ডিং টু ডেফিনেশন। তাহলে ফাংশন কলে কি কি থাকবে বলেছিলাম? প্রথমে ফাংশন নেম থাকবে, এরপর প্যারামিটার লিস্ট থাকবে এবং ফাংশন কলও সেমিকোলন দিয়ে শেষ হবে। তাহলে বেসিক্যালি এটাই হচ্ছে আমার ফাংশন কল। তাইলে কম্পাইলার যখন কম্পাইলিং করবে কম্পাইলার তো প্রথমে বুঝতে পারবে যে ফাংশন ডিক্লারেশনটা দেখেই সে বুঝতে পারবে কি যে এখানে সাম নামের একটা ফাংশন ইউজ করা হচ্ছে। তাহলে কম্পাইলার প্রথমে মেইন ফাংশনে ঢুকবে, ঢুকে সে কি করবে এক্স ওয়াই এবং আউটপুট এই তিনটা ভেরিয়েবল নিচ্ছে ইন্টিজার হিসেবে এবং 20 ভ্যালুটা এক্স এ অ্যাসাইন করলাম, 100 ভ্যালুটা ওয়াই এ অ্যাসাইন করলাম। দ্যাট মিন্স ইনপুটটা আমরা মেইন ফাংশনে নিয়ে নিচ্ছি। আমরা ইনপুটটা চাইলে এভাবেই নিতে পারি অথবা আমরা সিইন অবজেক্টের মাধ্যমেও নিতে পারি আউটপুটে, মনে আছে কিনা? আমরা ইনপুটটা চাইলে ডাইরেক্টলি মেইন ফাংশন থেকেও নিতে পারি অথবা আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা ইনপুট অবজেক্টের মাধ্যমেও আউটপুট স্ক্রিন থেকে নিতে পারি। তাহলে এখানে আমরা ডাইরেক্টলি মেইন ফাংশনে দিয়ে দিচ্ছি এক্স ওয়াই এর ভ্যালুগুলো কত, এক্স ওয়াই অ্যাসাইন করে দিচ্ছি। আর যেহেতু ফাংশন কলে যে প্যারামিটারগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ফর্মাল প্যারামিটার, সুতরাং সেগুলোকেও আগে ডিক্লেয়ার করতে হবে। এই যে আমরা প্রথমে কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছি এক্স ওয়াই ইন্টিজার হিসাবে। জেনারেলি ফর্মাল প্যারামিটার এবং অ্যাকচুয়াল প্যারামিটার সব প্যারামিটারের যে ভেরিয়েবলগুলো ইউজ করা হয় প্রত্যেক ভেরিয়েবলের ডেটা টাইপ জেনারেলি একই হয় এবং যে ক্রোনোলজিক্যাল অর্ডারে এই প্যারামিটারগুলো ডিফাইন করা হবে সেটা প্যারামিটার ফাংশন কলের ক্ষেত্রেও সেম ক্রোনোলজিক্যাল অর্ডার মেইনটেইন করতে হবে এবং ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ডেফিনিশনের ক্ষেত্রেও সেম ক্রোনোলজিক্যাল অর্ডার মেইনটেইন করতে হবে। অর্থাৎ ফাংশন কলে যদি এক্স আগে থাকে ওয়াই পরে থাকে, ফাংশন ডেফিনিশন এবং ডিক্লারেশনের ক্ষেত্রেও এক্স আগে থাকবে ওয়াই পরে থাকবে। কারণ মেইন ফাংশনে যে আমরা এক্স এবং ওয়াই এ এই যে ভ্যালুগুলো অ্যাসাইন করতেছি
তাহলে কম্পাইলার যখন এই ফাংশনকে কল করবে, সাম ফাংশনকে যখন কল করবে, সাথে সাথে x এ 20 ভ্যালু পাস হবে, y এ 100 ভ্যালুটা পাস হবে, এবং এই x এবং y এর 20 এবং 100 এই ভ্যালুগুলো ইউজ করতে পারবে কারা? এই যে অ্যাকচুয়াল প্যারামিটারগুলো, দ্যাট মিন্স x y। তাহলে আমরা মেইন ফাংশনে x y ইনপুট দিয়ে দিলাম, এরপরে আমরা সাম ফাংশনকে কল করলাম, কিন্তু সাম ফাংশনকে একটু ডিফারেন্টলি কল করতেছি, মানে আমরা এভাবে কল করতেছি এখানে একটা এক্সপ্রেশনের মাধ্যমে যে আউটপুট ইকুয়ালস টু সাম ফাংশন, আউটপুট ইকুয়ালস টু সাম ফাংশন। তাহলে সাম ফাংশনটা হচ্ছে একটা এক্সপ্রেশন, তাহলে এক্সপ্রেশন একটা ফাংশনও হইতে পারে, এক্সপ্রেশনটা যে কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনও হইতে পারে, আবার যে কোনো আবার ফাংশনও হইতে পারে, ফাংশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সাম ফাংশন। তাইলে কম্পাইলার কি করবে, এই সাম ফাংশন যখন দেখবে, এই সাম ফাংশন যখন কম্পাইল করবে, তখন সে এই ফাংশন কলিং এর মাধ্যমে x এ 20 ভ্যালু পাস করবে, y এ 100 ভ্যালু পাস করবে, সাথে সাথে এই ফাংশনের ডেফিনিশনটা যেখানে দেওয়া ছিল, তাহলে ডেফিনিশনটা কোথায় দেওয়া? এই জায়গাতে, ওই এই ফাংশন কলের মাধ্যমে সে এই ফাংশন বডিতে ঢুকে x এর ভ্যালু যেহেতু জানে, y এর ভ্যালু যেহেতু জানা আছে, এই x y এর ভ্যালু অ্যাড করে সে ভ্যালুটা রেজাল্টে নিবে, অ্যাসাইন করবে, তখন আমি রেজাল্টের ওই ভ্যালুটাকে রিটার্ন করাবো কোথায়? মেইন ফাংশনে। তাহলে যখনই আমরা আউটপুটটা নিচ্ছি, আউটপুট মিন্স আউটপুট ভেরিয়েবলের মাধ্যমে, আউটপুট ইকুয়ালস টু সাম ফাংশন, তাইলে এখান থেকে রেজাল্টের ভ্যালুটা রিটার্ন হবে কোন জায়গাতে? এই সাম ফাংশন কলের জায়গাতে, এই জায়গাতে রেজাল্টের চলে আসবে, এবং সেই ভ্যালুটা অ্যাসাইন হবে কোথায়? আউটপুট ভেরিয়েবল। এবং লাস্টে যখন আমরা আউটপুট অবজেক্টের মাধ্যমে আউটপুটটা আউটপুট স্ক্রিনে দেখতে চাইবো, তখন আমরা এই আউটপুটকে যদি কল করি, তাহলে আমরা আউটপুটটা আউটপুট স্ক্রিনে দেখতে পাবো। এত এই एग्जांपलটা কি বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো তো। অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার কি সেম হইতে হবে? প্যারামিটারগুলো সেম নাও হইতে পারে, তবে ক্রোনোলজিক্যাল অর্ডারটা কিন্তু সেম হইতে হবে। ধরো আমি ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ডেফিনিশনের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল ইউজ করলাম, তাহলে ফাংশন কলের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল ইউজ করতে হবে। বুঝা গেছে কিনা? নাম্বার অফ ভেরিয়েবল বা নাম্বার অফ প্যারামিটার সেম হইতে হবে, এবং তাদের ডেটা টাইপও জেনারেলি সেম হয়। ডেটা টাইপ এবং নাম্বার অফ ভেরিয়েবল এই দুটো জিনিসই কিন্তু সেম হইতে হবে। এবং আরেকটা জিনিস দেখো, আমরা কিন্তু ফাংশন ডিক্লারেশন এবং ডেফিনিশনের ক্ষেত্রে সব ভেরিয়েবলের ডেটা টাইপ কিন্তু আমরা আগে মেনশন করে দিছি। একটু খেয়াল করে যদি দেখি, সবগুলো ভেরিয়েবল ওই ডেফিনিশনের মধ্যে বা ডিক্লারেশনের মধ্যে কিন্তু প্যারামিটার লিস্টের মধ্যে কিন্তু ডিক্লেয়ার করা, কিন্তু আমরা ফর্মাল প্যারামিটারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স ওয়াই কে কিন্তু আমরা ইন্টিজার এক্স বা ইন্টিজার ওয়াই হিসেবে লিখি না, কারণ এই এক্স ওয়াই কে আমরা এর আগেই আমরা কিন্তু ইন্ট্রোডিউস করে ফেলছি, ডিক্লেয়ার করে ফেলছি ইন্টিজার হিসেবে, এই কারণে কিন্তু এখানে আর দেওয়া লাগবে না। এখন কি বোঝা গেছে? এই एग्जांपले কারো কোনো প্রশ্ন আছে? রোল নাম্বার 11। यस सर। তোমার কোনো প্রশ্ন আছে एग्जांपले? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপর আসি আমরা ফাংশন কলে। দ্য স্টেটমেন্ট দ্যাট অ্যাক্টিভেটস এ ফাংশন ইজ নোন অ্যাজ ফাংশন কল। তাহলে যতক্ষণ না পর্যন্ত কম্পাইলার ফাংশন কলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফাংশনটা কিন্তু অ্যাক্টিভ হবে না। যেই মুহূর্তে কম্পাইলার ফাংশন কলে ঢুকবে, সাথে সাথে ওই ফাংশনটা অ্যাক্টিভ হবে। দ্য ফলোইং স্টেপস টেক প্লেস হোয়েন এ ফাংশন ইজ কলড। তাহলে যখনই একটা ফাংশন কল হয় কম্পাইলারের মাধ্যমে, তখন কি কি ঘটনা ঘটে? দ্য কন্ট্রোল মুভস টু দ্য ফাংশন দ্যাট ইজ কলড। তাহলে বলা হচ্ছে কি, ফাংশন কলে যখন কম্পাইলার আসবে, কম্পাইলার যখন ফাংশন কলকে কল করবে, তখন সাথে সাথে ফাংশন ডেফিনিশন, দ্যাট মিন্স ফাংশন বডিতে ঢুকে যাবে। ফাংশন বডিতে যখন কন্ট্রোলটা মুভ করবে, সাথে সাথে কি ঘটনা ঘটবে? অল স্টেটমেন্টস ইন ফাংশন বডি আর এক্সিকিউটেড, এবং
ফাংশন বডির মধ্যে যে স্টেটমেন্টগুলো দেওয়া ছিল সেগুলো এক্সিকিউশন হওয়ার পরে রেজাল্ট যেটা পাবো সেই রেজাল্টটা রিটার্ন করবে কোথায়, মেইন ফাংশনে। সেজন্য বলা হচ্ছে কি কন্ট্রোল রিটার্নস ব্যাক টু দা কলিং ফাংশন, দ্যাট মিন্স মেইন ফাংশনে চলে আসে রেজাল্টটা। আমরা যদি শুধুমাত্র ফাংশন কল এর एग्जांपल দেখি একটা, এটা হচ্ছে আমার ফাংশন কল। প্রথমে হচ্ছে আমার ফাংশন নেম, এরপর হচ্ছে আমার প্যারামিটার লিস্ট নাম্বার 1 নাম্বার 2 ম্যাক্সিমাম নাম্বার, এই তিনটা প্যারামিটার এবং সেমিকোলন দিয়ে ফাংশন কলটা কমপ্লিট হচ্ছে। তাহলে যখনই কম্পাইলার এই ফাংশন কলে ঢুকবে সাথে সাথে ফাংশনটা অ্যাক্টিভ হবে এবং ফাংশন বডিতে ঢুকে স্টেটমেন্টগুলো এক্সিকিউট করে রেজাল্টটা পাওয়ার পরে রেজাল্টটা সে রিটার্ন করবে মেইন ফাংশনে। তখন আমরা এখান থেকে আউটপুটটা নিতে পারবো মেইন ফাংশন থেকে। এরপর আসি ফাংশন আর্গুমেন্টস। ফাংশন আর্গুমেন্টস বলতে মেইনলি বোঝানো হয় ফর্মাল প্যারামিটারস গুলাকে। ফর্মাল প্যারামিটার গুলা কোথায় থাকবে বলেছিলাম, ফাংশন কলের মধ্যে যে প্যারামিটার লিস্টটা আছে সেই প্যারামিটার লিস্টের মধ্যে যে ভেরিয়েবল গুলো ইউজ করা হয় সেগুলোকে আমরা আর্গুমেন্ট বা ফর্মাল প্যারামিটার বলে থাকি। Arguments contain the actual value which is to be passed to the function it is called. তাহলে এই আর্গুমেন্টের কাজগুলো কি, ওই যে আমরা x এবং y এর ভ্যালু ইনপুট দিলাম সেই ইনপুট ভ্যালুগুলো এখন পাস হবে কোথায়, x এবং y ফাংশন কলের মাধ্যমে। ফাংশন কলের মাধ্যমে ফর্মাল প্যারামিটারের ভ্যালুগুলা বা ভেরিয়েবলের ভ্যালুগুলা পাস হবে কোথায়, এখন ওই যে অ্যাকচুয়াল প্যারামিটারের ভেরিয়েবলে। The sequence of the arguments in the call of the function should be same, যেটা আমি প্রথমে বলেছিলাম, as the sequence of the parameters in the parameter list of the declaration of the function. তাহলে অর্থাৎ ফর্মাল প্যারামিটারগুলো যেভাবে লিস্টিং করা থাকবে ঠিক একই ভাবে অ্যাকচুয়াল প্যারামিটারগুলোও লিস্টিং করা থাকবে। When a function call is made, arguments replace the parameters of the function. তাহলে ফাংশন কল করার সাথে সাথে কি করবে, আর্গুমেন্টগুলো রিপ্লেস করবে ফাংশনের প্যারামিটারগুলোকে। দ্যাট মিন্স x এর ভ্যালুটাকে অ্যাকচুয়াল প্যারামিটারের x এ নিয়ে যাবে এবং ফর্মাল প্যারামিটারের y এর ভ্যালুটাকে অ্যাকচুয়াল প্যারামিটারের y এর ভ্যালুতে নিয়ে যাবে, পাস করে দিবে। দ্য রিটার্ন স্টেটমেন্ট এন্ড রিটার্ন ভ্যালুস। আচ্ছা, রিটার্ন স্টেটমেন্ট যেটা আমরা যদি एग्जांपलটা একটু খেয়াল করি, আগের एग्जांपल এই যে এই স্টেটমেন্টটাকে বলা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট এবং রেজাল্টের ভ্যালুটাকে বলা হচ্ছে রিটার্ন ভ্যালু। তাইলে আমরা যদি ডেফিনিশনে যাই, a return statement is used to exit from the function where it is. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রিটার্ন স্টেটমেন্টটা কিন্তু ফাংশন বডি লাস্টে থাকে, ফাংশন বডি লাস্টে দেওয়া হয় এবং যে রেজাল্টিং ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা নিয়ে সে রিটার্ন করে। দ্যাট মিন্স ওই বডি থেকে বের হয়ে যায়, এক্সিট হয়ে যায়। ইট রিটার্নস আ ভ্যালু টু দা কলিং কোড, দ্যাট মিন্স মেইন ফাংশন। তাহলে ফাংশন রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে ফাংশন বডি থেকে রেজাল্টিং ভ্যালুটা আমরা মেইন ফাংশনে রিটার্ন করতে পারবো। দ্য জেনারেল ফর্ম অফ দ্য রিটার্ন স্টেটমেন্ট ইজ রিটার্ন এক্সপ্রেশন। তাহলে আমরা एग्जांपलের ক্ষেত্রে দেখেছিলাম কি রিটার্ন দিয়ে রেজাল্টটা প্যারেনথেসিসের মধ্যে ছিল এবং এরপরে একটা সেমিকোলন থাকবে যেহেতু এটা একটা রিটার্ন স্টেটমেন্ট। যেমন ধরো এই পার্টিকুলার एग्जांपल এটা একটা ফ্যাক্টোরিয়াল বের করার एग्जांपल। এখানে আমরা প্রথমে রেড কালারের সেন্টেন্স যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ফাংশন ডিক্লারেশন, এটা হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন, এটা হচ্ছে হেডার পার্ট আর এটা হচ্ছে বডি পার্ট। আর এখানে ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমার ফাংশন কল, এই পার্টটা হচ্ছে আমার ফাংশন কল। এবার আসি স্কোপ অফ ফাংশনস। আমরা যেরকম স্কোপ অফ ভেরিয়েবল পড়েছিলাম, স্কোপ অফ ভেরিয়েবল আমরা দুই ধরনের ভেরিয়েবল সম্পর্কে বলেছিলাম, লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল। ঠিক একইভাবে ফাংশনের স্কোপের ক্ষেত্রেও দুই ধরনের ফাংশন আমরা ইউজ করে থাকি জেনারেলি, লোকাল ফাংশন এন্ড গ্লোবাল ফাংশন। লোকাল ফাংশন হচ্ছে কোনগুলা, এ ফাংশন দ্যাট ইজ ডিক্লেয়ার্ড ইন অ্যানাদার ফাংশন ইজ কল্ড লোকাল ফাংশন। তাহলে একটা ফাংশনের মধ্যে যদি আমি আরেকটা ফাংশন ইউজ করে থাকি তাহলে ইন্টারনাল যে ফাংশনটা আমরা ইউজ করতেছি সেটাই হচ্ছে লোকাল ফাংশন, আর যার মধ্যে ইউজ করতেছি সেই ফাংশনটা হচ্ছে গ্লোবাল ফাংশন।
a function that is declared outside any function is called global function। তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফাংশনকে আমরা গ্লোবাল ফাংশন বলে থাকি, আর লোকাল ফাংশনগুলো জেনারেলি গ্লোবাল ফাংশনের ভিতরেই ডিফাইন করা থাকে। দ্যাট মিন্স একটা ফাংশনের মধ্যে ইন্টারনালি যদি আরেকটা ফাংশন ইউজ করা হয় তাহলে ইন্টারনাল ফাংশনটাকে আমরা লোকাল ফাংশন বলে থাকবো। আজকে আমরা এই পর্যন্তই রাখি। আচ্ছা, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। রোল নাম্বার 31 আসো। জি স্যার। রোল নাম্বার 31 ফাংশনের বিষয়টা মানে প্রোগ্রাম শেখার জন্য নাকি হচ্ছে এগুলো স্যার পরীক্ষা আসবে থিওরি স্যার? বুঝি নাই স্যার। স্যার আমি 31। হ্যাঁ, না একটু আগে কে প্রশ্ন করতেছিল আমাকে? হ্যালো, কেউ একজন আমাকে প্রশ্ন করছিল। জি স্যার, বলতেছি স্যার যে থিওরি গুলো আপনি পড়িয়েছেন এর আগে, মানে এই প্রোগ্রামটার আগে স্যার। তো স্যার এটা জিজ্ঞেস করতেছি স্যার, মানে বুঝি নাই তোমার প্রশ্নটা, আমি ক্লিয়ার না। মানে স্যার থিওরি গুলা কি আমাদের লাগবে না শুধু হচ্ছে স্যার প্রোগ্রাম গুলা যদি হচ্ছে আমরা লিখতে পারি তাহলে হবে? পরীক্ষায় কোনটা লাগবে না লাগবে সেটা তো আমি এখন বলতে পারবো না, তবে সবগুলাই লাগবে আর কি। আমার থিওরিও লাগবে, আবার প্রবলেম বা এক্সাম্পল গুলোও লাগবে। থিওরি না বুঝলে আমি প্রবলেম গুলো কেমনে বুঝবো? মানে স্যার ও বলতে যাচ্ছিল যে পরীক্ষায় আমাদের মানে থিওরিটা ডিটেইলস লিখতে হবে কিনা, মানে এরকম কিছু আচ্ছা, নাকি? পরীক্ষার বিষয়টাকে আমি এখন বলতে পারবো কি থাকবে না থাকবে, কতটুকু থাকবে? যে কোনো কিছুই তো থাকতে পারে, সেটা থিওরি হোক বা সেটা প্রবলেম হোক। আচ্ছা স্যার। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? সবাইকে বুঝতে পারছো নাকি? স্যার আমার এর আগের দিনের একটা সমস্যা ছিল। হ্যাঁ বলো। স্যার আগের দিন হচ্ছে আমরা সুইচ স্টেটমেন্ট দিয়ে আমরা স্কোর টেস্ট ইউর স্কোর এরকম একটা প্রবলেম করেছিলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং ওইখানে আমরা স্যার ইফ ইউজ করছি এবং দেখা গেছে যে আমরা কম্পাউন্ড একটা স্টেটমেন্টের মাধ্যমে স্কোর ইজ গ্রেটার দেন 100 অ্যান্ড স্কোর লেস দেন যদি 0 হয় তাহলে হচ্ছে স্কোরটা ভ্যালিড দেখাবে না এরকম। আচ্ছা স্যার এইখানে হচ্ছে আমাদের তো এইটার লেখার আসলে কোনো আমি মানে দরকার নাই, যেহেতু সুইচ স্টেটমেন্টের মধ্যে ডিফল্টে একটা অলরেডি একটা স্টেটমেন্ট আছে। যদি ওই কেসগুলো ফুলফিল হয় না হলে ডিফল্টটা দেখাবে। তাহলে স্যার এই ইফের মধ্যে যে আমরা কন্ডিশনটা দিলাম এটা কেন? এটা ছাড়াও তো আউটপুটটা দেখায়। আচ্ছা, এই প্রবলেমটা দেখানোর আগে যখন আমরা সুইচ স্টেটমেন্ট দেখিয়েছিলাম, শুধুমাত্র সুইচ স্টেটমেন্ট, তখন ওখানে কি আমরা ইফ এলস ইউজ করেছিলাম? না স্যার, মানে শুধুমাত্র যখন আমরা সুইচ স্টেটমেন্ট পড়াইছিলাম তখন কিন্তু কোনো ইফ এলস ইউজ করি নাই। এখন তুমি পার্টিকুলার যে প্রবলেমটার কথা বলতেছো এখানে কিন্তু আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করছি, আবার ইফ এলস স্টেটমেন্ট ইউজ করছি। আর তুমি যেটা বলতেছো যে ডিফল্টে তো রং ভ্যালুগুলো ছিল, যে কোন স্কোর যদি আমি রং ভাবে দিই তাহলে সেটা ডিফল্ট হিসেবে দেখাবে সে, তাই তো? জি স্যার। তাহলে তুমি এটা জাস্ট আসলে বোঝানোর জন্যই আমি ইফ এলসটা এক্সট্রাক্ট করেছিলাম। তো সেই ক্ষেত্রে তুমি ওই কন্ডিশনগুলো ডিফল্ট হিসেবে রাখবা না, শুধুমাত্র তুমি কেস 1 থেকে কেস 10 পর্যন্ত সেট করবা, আর কোনো ডিফল্ট স্টেটমেন্ট বা কেস রাখবা না। তখন তো ইফ এলস ইউজ করা যাবে নাকি? এটা আসলে মানে জাস্ট মানে যদি ডিফল্টটা না থাকে তাহলে ইফটা আর কি। এক্স্যাক্টলি, এটা জাস্ট বোঝানোর জন্য। আসলে আমরা চাইলে ইফ এলস এবং সুইচ একসাথে ইউজ করতে পারি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? এখানে আসলে আমি প্রোগ্রামগুলোর ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে যে এক্সাম্পল বা প্রবলেমগুলো করানো হচ্ছে বা করাবো আমি, ওই প্রবলেমগুলো বা প্রোগ্রামগুলো যে মানে একমাত্র এভাবেই যে করা যায় তা কিন্তু না। এটা যে কেউ যে কোনো ভাবে করতে পারে, বিভিন্ন ওয়েতে কিন্তু যে কোনো প্রোগ্রাম সলভ করা যায়।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ইফতেখার, জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? আর আমি শেষ করতে পারি নাকি? জি স্যার, শেষ করে। ওকে, আমি এই স্লাইডটা তোমাদের দিয়ে দিব আর ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আর কি। ওকে, সবাই ভালো থাকিও। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।